যখন আমার প্রথম পোস্টিং ছিল সেই সময় আমি রায়গঞ্জ থেকে তোলাই পাঞ্জির চাল নিয়েছিলাম। সেই তোলাই পাঞ্জির সঙ্গে আজকের তোলাই পাঞ্জির কিন্তু বিস্তর ফারাক দেখতে পাচ্ছি, তার সুগন্ধ এবং স্বাদে। এগুলোর বিভিন্ন কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শস্য পর্যায় যেটা ছিল তোলাই পাঞ্জি চাষ করার যে পদ্ধতিটা। প্রথমে পাট চাষ হতো, পাটের পাতাগুলো জমিতে পচত এবং ভাদ্র মাসের দিকে এই ধানটা লাগানো হতো, একটু দেরিতে লাগানো হতো যাতে ধানের ফুলটা যখন আসবে সেই সময় শীত পড়তে শুরু করে দেয়। তো সেই সিস্টেম কিন্তু এখন উঠে গেছে। পাট চাষ এবছর যা আমরা দেখছি আদৌ জেলায় কতটা হবে বলা মুশকিল। দুটো কারণ, ভুট্টার চাষ ব্যাপকভাবে বেড়ে গেছে, জমি পতিত নেই। দ্বিতীয় কথা, পাট চাষ করে চাষিদের যে মুনাফা বা লভ্যাংশ সেটা প্রায় থাকেই না। এই দুটো কারণেই এই যে তোলাই পাঞ্জির যে সিকুয়েন্স, শস্য পর্যায়, কোনটার পরে কোনটা করলে ভালো এর যে সুস্বাদু গুণটা পাওয়া যাবে বা যে ব্যাকটেরিয়া, মাইক্রোবস বা জীবাণুকুল এই পাটের পাতা পচনের ফলে তারা থাকতো জমিতে, তাদের বাসস্থান, তাদের খাবার, সেগুলো কিন্তু মাটির থেকে হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে শুধু তোলাই পাঞ্জি না, এই ধরনের সুগন্ধি চাল আমাদের ভারতীয় যে চালগুলো আছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও বেশ কিছু আছে, সেগুলোরও গুণাগুণ কমছে। কমার কারণ হচ্ছে এই তোলাই পাঞ্জির পাশাপাশি অন্যান্য উচ্চ ফলনশীল ধান, হাইব্রিড ধান বা উচ্চ ফলনশীল ধান চাষ করা হচ্ছে। তাদের পরাগ রেণুর সাথে এর পরাগ রেণুর মিলন ঘটে যাচ্ছে। এর যে জেনেটিক্যাল বা বংশগতির যে ধারক বাহক সেটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটাও যারা আমাদের কৃষি দপ্তরের গবেষণা শাখায় যারা আছেন তাদের এই বিষয়টা দেখা উচিত। এবার উত্তরবঙ্গ সম্পর্কে কিছু কথা বলি, কারণ আমার জন্মস্থান উত্তরবঙ্গের আরেকটি প্রান্তিক জেলা কোচবিহার জেলা। সেখানে 1967 সালে আমার জন্ম হওয়ার পর 1972-73 সাল বাংলাদেশ স্বাধীন যে সময় হচ্ছে তার পরবর্তী সময় থেকে কিন্তু উত্তরবঙ্গের যে চিত্র ছিল সেই চিত্র কিন্তু আজকে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। সেই সময় আমরা জানতাম বা আমরা দেখতামও বিহার রাজ্যে ঠাকুরগঞ্জ থেকে আসামের গোয়ালপাড়া পর্যন্ত এই যে বিস্তীর্ণ এলাকা, এইটার একটা আলাদা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন ছিল। তার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমাটা পুরোটাই ওই অ্যাগ্রো ক্লাইমেটিক জোনের মধ্যে পড়ে গেছে। সেখানে শস্য পর্যায়টা ছিল তিতা পাট, যেটাকে আমরা দেশি পাট বলি। এটা অনেক আগে বোনা হতো, চৈত্র মাসের মাঝামাঝিতে এটাকে বুনে দেওয়া হতো। তিতা পাট ওঠার পরেই আমরা আমন ধান করতাম, সমস্ত দেশি জাতীয় আমন ধান হতো। শ্রাবণের মাঝামাঝি থেকে রোপণ শুরু হতো, ভাদ্র এবং আশ্বিনের 1-2 তারিখ পর্যন্ত ধান রোপণ চলতো। বিভিন্ন প্রজাতির ক্যাটাগরি অনুযায়ী দেশীয় ধানগুলো চাষ হতো। তার পরবর্তী পর্যায়ে যে ফসলগুলো হতো, রবি মরশুমে তখন আলু আমরা খুঁজেই পেতাম না। দেশি আলু আমাদের যেগুলো ছিল, একটা গোল আর একটা লম্বাটে, যেটা দক্ষিণ দিনাজপুর জেলায় পাওয়া যায় কিছুটা, ওখানকার বলে বাদাম আলু, আমাদের জলপাইগুড়ি জেলায় বলে জলপাই আলু, আর কুচবিহার জেলাও ওই জলপাই আলু নামে পরিচিত আছে। আরেকটা হচ্ছে দেশি আলু, যেটা রংপুর অরিজিন, বাংলাদেশের রংপুর থেকে সেই দেশি আলুটা হয়েছিল, একদম ছোট মার্বেলের সাইজ। এই আলুগুলো চাষ হতো, এতে কোনো রাসায়নিক সার লাগতো না এবং আমার বাড়িতেও চাষ হতো। আমরা এই দেশি আলুগুলো মাচার উপরে, ঘরের তখন তো খড়ের ঘর ছিল, মাচার উপরে রেখে দেওয়া হতো। সেগুলো শুকিয়ে কিশমিশের মতো হয়ে যেত, কিন্তু তার যে অঙ্কুরোদ্গম যে এগুলো ঠিকই থাকে। সেগুলো আমরা এমনি জমিতে বসিয়ে দিতাম, তার উপরে কচুরিপানা দিয়ে ঢেকে দিতাম। কোনো সার লাগতো না, মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওখানেই কিন্তু আলু হয়ে যেত। পরবর্তী পর্যায়ে এটাকে চাষ করা শুরু হলো। তারপরে শুরু হলো আমাদের হল্যান্ড আলু,
যেটা নেদারল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড থেকে ভুটান, ভুটান থেকে আমাদের এই উত্তরবঙ্গে এই লাল আলু আসা শুরু হলো। তারপরে শুরু হলো দার্জিলিংয়ের লাল পাহাড়ি আলু, যেটার এখন কোয়ারেন্টাইন আছে। দার্জিলিং জেলা থেকে পশ্চিমবঙ্গের অন্য জেলা বা ভারতবর্ষের অন্যত্র কোথাও এই আলু নিয়ে যাওয়া যাবে না, কারণ তার একটা বিশেষ রোগ আছে, যেটা হচ্ছে ওয়ার্ড ডিজিজ। তাহলে এই যে শস্য পর্যায়টা, সেটা কিন্তু এখন আমূল পরিবর্তন হয়ে গেছে। এটা তো একটা বললাম। আরেকটা পর্যায়ে ছিল ফাল্গুন মাসে আমাদের দোল পূর্ণিমার পরেই, এই যে দোলযাত্রা হয়ে গেল, দোল পূর্ণিমার পরেই কিন্তু আউশ ধান মানে ছেটানো ধান জমিতে কালবৈশাখী